কি সুন্দর জায়গাটা না ভাই, অনেকদিন পর ঘুরতে আসলাম। হ্যাঁ, এই ছুটিটার খুব দরকার ছিল রে। এত সুন্দর জায়গাটা, মাইন্ডটা ফ্রেশ করার জন্য খুব দরকার ছিল এটা। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর সমুদ্র। এই বন্ধুদের মতো তোমরাও হয়তো কখনো ভাইজ্যাক ঘুরেছো। ভাইজ্যাক মানেই হলো পাহাড় ও সমুদ্রকে একসঙ্গে উপভোগ করা। এখানে ঘুরতে এসে তোমরা হয়তো কখনো নুড়ি পাথর কুড়িয়েছো, কখনো বা সি বিচে বসে গল্প করেছো, আবার সমুদ্রের যে ঢেউ পাড়ে এসে ভাঙে সেই জলে হয়তো পাও ভিজিয়েছো। সমুদ্র ও তার চারপাশের পরিবেশকে যদি আমরা 3D রিপ্রেজেন্টেশনে দেখি, তাহলে সমুদ্রের এই লবণাক্ত জল, সমুদ্রের নিচে থাকা বালি, সমুদ্রের জলের ঢেউয়ের সাদা ফেনা, সমুদ্রের পাশে থাকা পাহাড়, এই সবগুলি হলো বিভিন্ন প্রকার মিশ্রণের উদাহরণ। তাহলে চলো প্রথমেই আমরা মিশ্রণ সম্পর্কে জেনে নিই। পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে না এমন দুই বা ততোধিক পদার্থকে যখন মেশানো হয় তখন মিশ্রণ উৎপন্ন হয়। যেমন কপার সালফেটকে জলের মধ্যে মেশালে কপার সালফেটের যে জলীয় দ্রবণ পাওয়া যায় তা একটি মিশ্রণের উদাহরণ। এই মিশ্রণ আবার দু ধরনের হয়, সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণ। সমুদ্রের লবণাক্ত জল হলো দ্রবীভূত লবণ ও জলের সমসত্ব মিশ্রণ। আবার সমুদ্রের জলের নিচে থাকা বালির মধ্যে ক্ষয়প্রাপ্ত শিলা, কাঁচ, ঝিনুক চূর্ণ এবং প্লাস্টিকের টুকরো থাকে, যা একটি অসমসত্ব মিশ্রণ। অন্যদিকে সমুদ্রের পাশে যে পাহাড় থাকে তা বিভিন্ন কঠিন পদার্থের মিশ্রণে তৈরি। এছাড়াও সমুদ্রের ঢেউয়ের ফেনা হলো বায়ু ও সমুদ্রের জলের অসমসত্ব মিশ্রণ। আবার কোনো কঠিন পদার্থকে তরলে সম্পূর্ণভাবে ডিজলভ করলে বা দুটি তরলকে পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে মেশালে অথবা দুই বা তার বেশি গ্যাসীয় পদার্থ একে অপরের সঙ্গে মিশে গেলে যে সমসত্ব মিশ্রণ পাওয়া যায় তা একটি সিঙ্গেল ফেজ সিস্টেম। অন্যদিকে দুটি আলাদা আলাদা কঠিন পদার্থকে মেশালে বা কোনো তরলে একটি কঠিন পদার্থ অদ্রবীভূত অবস্থায় উপস্থিত থাকলে অথবা পরস্পর মেশে না এই রকম দুটি তরল একসাথে উপস্থিত থাকলে যে অসমসত্ব মিশ্রণ পাওয়া যায় তা হলো বাইনারি ফেজ সিস্টেম। এছাড়াও কোনো অসমসত্ব মিশ্রণে যদি দুইয়ের বেশি ফেজ বা দশা উপস্থিত থাকে তাহলে তাকে মাল্টিফেজ সিস্টেম বলা হয়। সমসত্ব মিশ্রণকে আমরা দ্রবণ বলি। আবার দ্রবণের দুটি অংশ থাকে, একটি হলো দ্রাবক এবং অপরটি হলো দ্রাবক। দ্রবণের মধ্যে
যে পদার্থ বা উপাদানটি কম পরিমাণে থাকে তাকে দ্রব বলে। আবার দ্রবণের মধ্যে যে পদার্থ বা উপাদানের পরিমাণ বেশি হয় এবং যাদের মধ্যে দ্রব যোগ করা হয় তাকে দ্রাবক বলে। চিনিকে জলের মধ্যে মেশানো হলে চিনির জলীয় দ্রবণ তৈরি হয়। চিনির এই জলীয় দ্রবণে যেহেতু চিনির পরিমাণ কম, তাই চিনি হলো দ্রাবক এবং জলের পরিমাণ বেশি হওয়ায় জল হলো দ্রাবক। এবার একটা স্ট্র দিয়ে ওই চিনির শরবতের ওপরের অংশ থেকে কিছুটা শরবত খাওয়া হলো। এরপর ওই স্ট্র দিয়েই চিনির শরবতের নিচের অংশ থেকে কিছুটা শরবত খাওয়া হলো, কিন্তু এদের টেস্টের কোনো ডিফারেন্স বোঝা গেল না। এর কারণ কি জানো? আসলে শরবতের প্রতিটি অংশে চিনির পরিমাণ সেম থাকে। অর্থাৎ দ্রবণের একটি বৈশিষ্ট্য হলো দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলি দ্রাবকের সঙ্গে সমসত্ত্বভাবে মিশে থাকে, তাই দ্রবণ হলো সমসত্ত্ব মিশ্রণ। চলো আমরা দ্রবণের বাকি বৈশিষ্ট্যগুলো জেনে নিই। ধরো যদি ফিল্টার পেপারের সাহায্যে চিনির শরবতের উপাদানগুলিকে তোমরা আলাদা করতে চাও, তাহলে দেখবে যে তোমরা সেটা করতে পারছো না, কারণ দ্রাবক কণাগুলি আকারে অনেক ছোট। এদের ব্যাস সাধারণত 10⁻⁻7 থেকে 10⁻⁸ সেন্টিমিটারের মধ্যে হয়। তবে দ্রবণের মধ্যে থাকা দ্রাবক কণাগুলিকে বিভিন্ন ভৌত পদ্ধতির সাহায্যে আলাদা করা যায়। এবার ওই চিনির শরবতের মধ্যে যদি আরও চিনি যোগ করা হয়, তাহলে তোমরা দেখবে যে একটা টাইমের পর চিনিটা আর জলে ডিসলভ হচ্ছে না। বুঝতে হবে এই সময় সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে, অর্থাৎ দ্রবণের মধ্যে উপস্থিত উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করা যায়। আবার জলে ক্যালসিয়াম অক্সাইডের দ্রবীভবনে তাপের উদ্ভব হয় এবং জলে অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবীভবনে তাপের শোষণ ঘটে। অর্থাৎ দ্রবণ তৈরির সময় তাপের উদ্ভব বা শোষণ হতে পারে। এছাড়াও জলের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করলে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণ পাওয়া যায়। এর থেকে বলা যায় যে দ্রবণের বর্ণ দ্রাবের বর্ণের ওপর ডিপেন্ড করে। এই দ্রাবক ও দ্রাবকের ভৌত অবস্থার উপর ভিত্তি করে দ্রবণকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এতক্ষণ পর্যন্ত তোমরা দ্রবণ সম্পর্কে জানলে। দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণ সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য আমরা দ্রবণের শক্তিমাত্রা টার্মটা ইউজ করি। দ্রবণের শক্তিমাত্রা বলতে দ্রবণের গাঢ়ত্বকে বোঝায়। এই গাঢ়ত্ব প্রকাশের বিভিন্ন এককগুলি হলো শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি, ফর্মালিটি, মোলালিটি, গ্রাম প্রতি লিটার, মোল ভগ্নাংশ এবং ppm। তোমরা নিশ্চয়ই দেখেছো বাড়িতে যখন কোনো মেডিসিন আনা হয় তখন মেডিসিন প্যাকের পিছনের দিকে যে লেখাগুলো থাকে তার মধ্যে ওই মেডিসিনের বিভিন্ন কম্পোনেন্টের শতকরা মাত্রা লেখা থাকে। তাহলে চলো এই শতকরা মাত্রা সম্পর্কে আমরা জেনে নিই। কোনো দ্রবণের 100 ভাগে যত ভাগ দ্রাবক দ্রবীভূত থাকে সেই সংখ্যাটিকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলা হয়।
এই শতকরা মাত্রাকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো ওজন ওজন ভিত্তিক শতকরা মাত্রা, ওজন আয়তন ভিত্তিক শতকরা মাত্রা, আয়তন আয়তন ভিত্তিক শতকরা মাত্রা। যেমন ধরো 70% ওয়েট বাই ওয়েট নাইট্রিক অ্যাসিডের দ্রবণ বলতে বোঝায় যে ওই দ্রবণে প্রতি 100 গ্রাম পরিমাণে 70 গ্রাম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত আছে, যা ওজন ওজন ভিত্তিক শতকরা মাত্রার উদাহরণ। আবার 10% ওয়েট বাই ভলিউম হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ বলতে বোঝায় যে ওই দ্রবণের প্রতি 100 ml আয়তনে 10 গ্রাম বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত আছে, যা একটি ওজন আয়তন সাপেক্ষে শতকরা মাত্রার উদাহরণ। এছাড়াও ইথানলের 10% ভলিউম বাই ভলিউম জলীয় দ্রবণ বলতে বোঝায় যে ওই দ্রবণের প্রতি 100 ml আয়তনে 10 ml বিশুদ্ধ ইথানল দ্রবীভূত আছে, যা হলো আয়তন আয়তন ভিত্তিক শতকরা মাত্রার উদাহরণ। এবার আমরা মোলারিটি সম্পর্কে জানব। কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। যেমন ধরো কোনো দ্রবণের V লিটারে দ্রাবের x মোল দ্রবীভূত আছে, তাহলে দ্রবণের মোলারিটি হয় x/v। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার যে দ্রবণের মোলারিটি উষ্ণতার ওপর নির্ভর করে, কারণ দ্রাবের ওজন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হলেও দ্রবণের আয়তন টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আবার যদি কোনো দ্রবণের প্রতি লিটারে 1 মোল দ্রাবক দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে ওই দ্রাবের মোলার দ্রবণ বলা হয়। 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ পরিবর্তনের সঙ্গে দ্রবণের মোলারিটির কি পরিবর্তন হয় সেটা একটা ছকের সাহায্যে চলো দেখে নিই। এরপর আমরা নরমালিটি সম্পর্কে জানব। কোনো দ্রবণে প্রতি লিটার আয়তনে কোনো দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলা হয়। ধরো যদি কোনো দ্রবণের V লিটারে দ্রাবের x গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, তাহলে দ্রবণটির নরমালিটি হবে x/v। এখন নরমালিটি সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। দ্রাবের ওজন টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হলেও দ্রবণের আয়তন টেম্পারেচারের ওপর ডিপেন্ডেন্ট, তাই দ্রবণের নরমালিটি উষ্ণতার ওপর নির্ভরশীল। আবার যদি কোনো দ্রবণের প্রতি লিটারে কোনো দ্রাবের 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণটিকে ওই দ্রাবের নরমাল দ্রবণ বলা হয়। এবার 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রাবের পরিমাণ পরিবর্তনের সঙ্গে দ্রবণের নরমালিটির যে পরিবর্তন দেখা যায় তা একটা ছকের সাহায্যে দেখে নিই। এতক্ষণ পর্যন্ত তোমরা নরমালিটি ও মোলারিটি সম্পর্কে জানলে, কিন্তু তোমরা কি জানো এই নরমালিটি ও মোলারিটির মধ্যেও একটা সম্পর্ক আছে? ধরা যাক V লিটার দ্রবণে W গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে এবং উক্ত দ্রাবের আণবিক ভর হলো m এবং তুল্যাঙ্ক ভার হলো E। অতএব দ্রবণের নরমালিটি হলো W/E × V এবং মোলারিটি হলো
W ডিভাইডেড বাই V ইন্টু M। 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে আমরা পাই নর্মালিটি হলো x ইন্টু মোলারিটি। এরপর আসা যাক ফর্মালিটির কথায়। জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড প্রভৃতি আয়নীয় যৌগগুলি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। যেহেতু জলীয় দ্রবণে এই সব পদার্থের অণুর কোনো অস্তিত্ব নেই, তাই এদের ক্ষেত্রে গ্রাম অণু বা গ্রাম আণবিক ওজন শব্দগুলি অর্থহীন। এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে দ্রবণের মাত্রা প্রকাশ করার জন্য ফর্মালিটি ইউনিট ইউজ করা হয়। কোনো দ্রবণের প্রতি লিটার আয়তনে দ্রাবের যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ফর্মালিটি বলা হয়। যেমন ধরো, কোনো দ্রবণের V লিটারে কোনো দ্রাবের x গ্রাম সংকেত পরিমাণ দ্রবীভূত থাকে, তাহলে দ্রবণটির মাত্রা হবে x/v ফর্মাল। যেহেতু উষ্ণতার পরিবর্তনে দ্রবণের আয়তন চেঞ্জ হয়, তাই দ্রবণের ফর্মালিটি টেম্পারেচারের ওপর নির্ভরশীল। আবার কোনো দ্রবণের প্রতি লিটারে 1 গ্রাম সংকেত ওজনের দ্রাবক দ্রবীভূত থাকলে উৎপন্ন দ্রবণটিকে ওই দ্রাবের ফর্মাল দ্রবণ বলা হয়। এবার আমরা গ্রাম প্রতি লিটার মাত্রা সম্পর্কে জানব। কোনো দ্রাবের যত গ্রাম কোনো দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত থাকে তাকে দ্রবণটির গ্রাম প্রতি লিটার মাত্রা বলা হয়। যদি কোনো দ্রাবের x গ্রাম কোনো দ্রবণের 1 লিটার আয়তনে দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের মাত্রা হবে x গ্রাম পার লিটার। আবার এই গ্রাম প্রতি লিটার মাত্রার সঙ্গে নর্মালিটি ও মোলারিটির একটা সম্পর্ক রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা উষ্ণতার উপর নির্ভরশীল এককগুলো সম্পর্কে জানলাম। এবার আমরা উষ্ণতা নিরপেক্ষ দ্রবণের শক্তিমাত্রার এককগুলি সম্পর্কে জানব। প্রথমেই আসা যাক মোলারিটির কথায়। 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মল দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে তাকে ওই দ্রবণের মোলালিটি বলা হয়। যদি 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের x মোল দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণের মোলালিটি হলো x। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার, তাপমাত্রার পরিবর্তনে দ্রাবকের ওজন ও দ্রাবের মোল সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই দ্রবণের মোলালিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়। আবার কোনো দ্রাবের 1 মোল 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করা হলে যে দ্রবণ পাওয়া যায় তাকে ওই দ্রাবের মোলাল দ্রবণ বলে। এবার চলো আমরা মোলাল দ্রবণ ও মোলার দ্রবণের মধ্যে পার্থক্যটা জেনে নিই। আবার এই শতকরা মাত্রা, নর্মালিটি, মোলারিটি ও মোলালিটির মধ্যে সম্পর্কগুলো তোমাদের জেনে রাখা দরকার, যা বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেমস সলভ করতে তোমাদের সাহায্য করবে। এরপর আসা যাক মোল ভগ্নাংশের কথায়। দ্রবণে কোনো উপাদানের মোল সংখ্যাকে দ্রবণে উপস্থিত সমস্ত উপাদানের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যায় তাকে ওই উপাদানের মোল ভগ্নাংশ বলা হয়। কোনো দ্রাবক ও দ্রাবের মোল সংখ্যা যথাক্রমে N1 ও N2 হলে দ্রাবকের মোল ভগ্নাংশ হল N1 ডিভাইডেড বাই N1 প্লাস N2 এবং দ্রাবের মোল ভগ্নাংশ হল
N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। আবার কোনো দ্রবণে দ্রাবক ও দ্রাবকের মোল ভগ্নাংশের সমষ্টি অলওয়েজ 1 হয়। এই এককটি সাধারণত দ্রাবকের ধর্মের ওপর দ্রাবের প্রভাব জানতে ইউজ করা হয় এবং মোল ভগ্নাংশ এককটি উষ্ণতা নিরপেক্ষ। সব শেষে আমরা দ্রবণের শক্তিমাত্রার আরেকটি একক ppm অর্থাৎ পার্টস পার মিলিয়ন ইউনিট সম্পর্কে জানব। কোনো দ্রবণের প্রতি 10 লক্ষ ভাগে কোনো দ্রাবের যত ভাগ ওজন দ্রবীভূত থাকে সেই ওজন নির্দেশক সংখ্যাটিকে ওই দ্রাবের ppm বলা হয়। আজকের ক্লাসে তোমরা দ্রবণের শক্তিমাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত এককগুলো সম্পর্কে জানলে। এবার এই এককগুলো ইউজ করে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখা যাক। প্রশ্নে বলা হয়েছে যে সালফিউরিক অ্যাসিডের মোল ভগ্নাংশ হলো 0.15, সুতরাং জলের মোল ভগ্নাংশ হলো 0.85। ধরা যাক দ্রবণে জল ও সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হলো যথাক্রমে N1 ও N2। অতএব ফার্দার ক্যালকুলেশন করে জলের মোল সংখ্যা হলো 0.85 ডিভাইডেড বাই 0.15 ইন্টু N2। অতএব জলের পরিমাণ হলো 102 N2 গ্রাম। আবার 102 N2 গ্রাম জলে উপস্থিত সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হলো N2। 1000 গ্রাম জলে উপস্থিত সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা হলো 9.804, সুতরাং দ্রবণের মোলালিটি হলো 9.804 মোল পার কেজি। তাহলে আজকের ক্লাসে শেখানো ফর্মুলাগুলো ইউজ করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা তোমরা সলভ করে দেখো তো।